নমস্কার, আপনাদের রিতম বাংলায় স্বাগত। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আপামোর যে অবস্থা, অর্থাৎ দুর্নীতি থেকে শুরু করে ভোট নির্বাচনের পরবর্তী পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন শিক্ষাবিদ এবং বর্তমান সময় রাজনৈতিক বিশ্লেষক নিতাই চন্দ্র নায়েক। নমস্কার। নিতাই দা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমাদের মূলত যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মতো জায়গায়, অর্থাৎ সম্প্রতি আপনি শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নরওয়েতে নারী সুরক্ষা নিয়ে একটা বক্তব্যের ডাক পেয়েছেন। তো এই যে নারী সুরক্ষা, বর্তমান পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা কতটা রয়েছে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়, যিনি ডাক পেয়েছেন আর ওনার যেখানে রাজনৈতিক জীবনে অতিবাহিত হয়, আর খুব একটা হাস্যকর একটা বিষয়, একটা যার রাজ্যে যেই বাংলাতে উনি থাকেন, সেই বাংলার বর্তমান যা স্থিতি আছে নারী সুরক্ষা নিয়ে, আমরা প্রতিদিন যদি আমরা যেভাবে হোক আমরা সোশ্যাল মিডিয়া দেখি, আমরা খবরের কাগজ দেখি, প্রথম হেডিংয়ে থাকে আজকে এই নারী এখানে ধর্ষিতা হয়েছে, আজকে স্কুল পড়ুয়া সে আজ ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। এটা আমাদের নিত্য রোজকার খবর আমরা দেখতে পাই। সেখানেতে আমাদের মনে হয় একদিন স্বামীজি বলেছিলেন, যদি আমি 100টা যুবক পাই তাহলে আমি পুরো ভারতবর্ষের আর রূপ বদলে দেব। আজকে নারীদেরও সেই জায়গায় এসেছে। আজকে নারীদের আর সুরক্ষার জন্য নারীদের সংগঠন, আর তারা যদি এক জায়গায় না থাকতে পারে, এই বর্তমান সমাজ ব্যবস্থা অর্থাৎ যে সরকার আর তার যে প্রশাসন যে ব্যবস্থা আছে, সেখানে নারী সুরক্ষা আমার যেটুকু মনে হয়, আর আমরা একদম নারী সুরক্ষা তলানিতে ঠেকে গেছে বর্তমান আমাদের এই বাংলাতে। একেবারে দিন দিন এই যে গণধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা, অপরাধ যে বাড়ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? আমার বলে এই ধরনের যে অপরাধ প্রবণতাটা কেন বাড়ছে মনে হচ্ছে? আজকে আমরা সবাই জানি সারা পৃথিবীতে একটা ওই যে বিশ্বায়ন যেটা হয়েছে, তার মধ্যে কিছু কিছু দেশের যে আমরা চেষ্টা করছি যে আমাদের শিক্ষাটাকে আর আমাদের যে সনাতন যে শিক্ষা আছে, আমাদের যে সনাতন যে জ্ঞান সমৃদ্ধশালী যে ভারতবর্ষ আছে, সেই জ্ঞানটাকে আমরা আঁকড়ে ধরবো। কিন্তু আমাদের এখানকার রাজনৈতিকবিদ বিভিন্ন বিভিন্ন সমাজ ব্যবস্থা, আমরা চলে যাচ্ছি পশ্চিমের দিকে, সেখানকার সংস্কারটাকে আমাদের মধ্যে প্রবেশ করব। কিন্তু অথচ পশ্চিমের দেশগুলো তারা চাচ্ছে যে সনাতন ভারতবর্ষের যে সংস্কার, তাদের যে সমৃদ্ধশালী জ্ঞান, সেটাকে আমরা আহরণ করব, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আরে পশ্চিমবঙ্গে এই আইন শৃঙ্খলা মানে তৃণমূলী জামানায় কতটা রয়েছে বলে মনে করছেন? আমার তো মনে হয় একদম পিছনে দেয়াল ঠেকে গেছে আমাদের এই অবস্থাতে। আজকে সমস্ত সমাজের মানুষ যদি রাস্তায় না নামে, প্রশাসনের বিরুদ্ধে যদি আমরা এক জায়গায় যদি না পৌঁছাতে পারি, আর কিন্তু আমাদের সমস্যা আগের দিনের দিন বাড়বে। কারণ দেখুন, কোনো সমস্যার আমি যদি তার সমাধান করতে যাই, তাহলে কি হবে? প্রশাসনের কাছে আমাকে কেস খেতে হবে, কারণ সেখানে আমি একা। কিন্তু সমাজ যদি রাস্তায় নেমে যায়, প্রশাসন তখন তবে ভয় খাবে, তবে সেই জায়গায় আমরা এটাকে সামাল দিতে পারবো। কারণ প্রশাসনের পেছনে কারা আছে? যিনি বর্তমান এই প্রশাসনের যিনি হত্যাকর্তা বিধাতা, পুলিশ মন্ত্রী যে আছেন। নিদাদা, একটা প্রশ্ন আরজিকর ইস্যু নিয়ে, মানে আরজিকর ইস্যু প্রায় 3 মাস পার হয়ে গেছে, এখনো দোষীরা অধরা। তাই বলা চলে সুপ্রিম কোর্টের নির্দেশই এই তদন্ত চলছে। আরজিকর ইস্যুতে প্রায় পা মেলাচ্ছে না আমজনতারা। রিসেন্ট ডাক্তাররা আবার পথে নেমেছিলেন। ঠিক এটাকে কিভাবে দেখছেন? মানে এতটা আজকে আমার মনে হচ্ছে, আমি যদি অভয়ের বাবা হতাম, আমি কি করতাম? আজকে 3 মাস ধরে এই যে এই যে প্রহসন চলছে আইনের নামে, আর এটা সত্যিকারের প্রত্যেকটা যারা পিতা হয়েছেন তাদের কাছে খুবই কষ্টকর জিনিস। আর সেই জায়গাতে আর আমার যেটুকু মনে হয়, আর একদম উপর থেকে নিচ পর্যন্ত এই যে আইন ব্যবস্থা, এইটাকে একটু পরিবর্তন না করতে পারলে আজকে আমরা সেই জায়গায়, আর আমাদের ঠিক এই অবস্থাতেই আমাদের ভুগতে হবে। কারণ আমার যেটুকু মনে হয়, একটা যখন কোনো সমস্যা দেখা দেবে, যখন প্রশাসনের কাছে যখন কেস আকারে আসবে, সেটাকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত। এর সমাধান করার জন্য 6 মাস সময়, এর মেয়াদ শেষ, নাহলে ওই কেস ওখানে শেষ হবে। কিন্তু বর্তমান যে আইন ব্যবস্থা আছে, তথা আমাদের ভারত সরকারের যে আইন ব্যবস্থা আছে, হয়তো তারা চেষ্টা করছেন কিভাবে এটাকে আমরা আর অনেক নিচেতে নেমে আসতে পারি। কারণ আমি আগে শুনেছিলাম যে একটা আইন যদি কারো বাড়ির মধ্যে প্রবেশ করে কেস, সেটা সামাল দিতে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। একটা মানুষকে, নিরপরাধ মানুষকে আগে আমি শুনেছি তাকে জেলখানায় রাখা হয়েছে।
তার যখন বিচার হচ্ছে, তখন তিনি বিচারে মুক্ত হচ্ছেন, তখন তার অপরাধীর 12 বছর জেল খাটা হয়ে গেছে, কিন্তু সে সম্পূর্ণ নিরাপরাধ ছিলেন। এই জায়গা থেকে আমার যেটুকু মনে হয়, বর্তমানের এই যে আইন ব্যবস্থা, এটার একদম আমূল পরিবর্তন, বিশেষ আশু প্রয়োজন হয়ে পড়েছে। অভয়ার মৃত্যুর রহস্যের প্রায় মানে ভার তো সিবিআই এর হাতে পৌঁছে গেছে এবং সিবিআই তদন্ত করছে। সিবিআই এর এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছে আমজনতা। কেন এতটা বিলম্বিত হচ্ছে? এখানে আমার যেটা মনে হয়, কেন্দ্রীয় যে আমাদের আর গোয়েন্দা দল আছে, সিবিআই আছে, আর ওদের সাথে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, কিছু আমার তো মনে হয় একটু তো 19-20 তো আছেই, নাহলে এইভাবে একটা সবাই, প্রত্যেকটা মানুষ, বাংলার মানুষ বুঝতে পারছে আজকে অভয়ার মৃত্যুর কারণ কে, তার পিছনে কারা আছে সবাই জানে, কিন্তু আইন তো বুঝতে পারছে না, আইন সেটাকে ধরা দিচ্ছে না, কারণ তার পিছনেও আর এই বর্তমান যে আমাদের সরকার আছে, কিছু তাদের তো আছেই, নাহলে এই জায়গায় আজকে 3 মাস পেরোতো না। ঠিক। এবার একটু অন্য প্রশ্নে আসি, দুর্নীতি নিয়ে। শিক্ষাক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতি, এখানে কি বেকারত্ব, মানে এই যে বেকারত্বের সমস্যা একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে বেকার যুবকরা কি তাদের যে স্বপ্ন পূরণ সেটা কি হচ্ছে না? এর পেছনে নেপথ্যে কি কারণ দেখছেন? দেখুন, মানব জীবনের পরিপূর্ণ বিকাশ আর জাতীয় উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সবার দরকার বাস্তববাদী শিক্ষা, আর সেই শিক্ষাটাকে বর্তমান সরকার ফেলে দিয়ে সেটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে। আজকে সেই জন্য শিক্ষা ব্যবস্থার আজকে হাল। আজকে বর্তমান একটা হাই স্কুলে যেখানে আমার দরকার 30 জন শিক্ষক, সেখানে আছে 12 জন শিক্ষক, কিছু 2-1 জন পার্শ্ব শিক্ষক নিয়ে সেই বিদ্যালয় চলছে। আমার একজন বন্ধু আছেন, তিনি হাই স্কুলের শিক্ষক, তিনি বলছেন আমি সারাদিন গিয়ে ক্লাস করতে পারি না, কোনো ছাত্র নেই, কিছু নেই, আমার সময় কাটছে না, কি করে আমি সময় কাটাবো? বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী বর্তমান সরকার। সেই জন্য আজকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক চেষ্টা করছে, আর যে রাষ্ট্রীয় শিক্ষানীতি, আর তার মধ্যে এর আমূল পরিবর্তন করতে যাচ্ছে, যাতে শিক্ষার আসল যে শিক্ষা আমাদের আছে, যে ভারতবর্ষের যে সনাতন যে শিক্ষা আছে, বর্তমান যে বিজ্ঞানসম্মত শিক্ষা, তাদের সংমিশ্রণ করে একটা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা শুরু করতে। যতদিন না এই শিক্ষা ব্যবস্থায় আমাদের গোটা ভারতবর্ষে লাগু হবে, তখন আমাদের বিশেষ করে বাংলা একদম পিছিয়ে পড়বো আমরা। আচ্ছা, এই এই যে দুর্নীতির দায়ে যে মানে রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা অথই জলে চলে গেছে, এই যে মানে এই দায়টা কি রাজ্য সরকারের স্বীকার করে নেওয়া উচিত, কি মনে করেন? আমার তো মনে হয় এখনই স্বীকার করে নিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আর শিক্ষার জন্য নতুন আলোর দিশা দেখা দরকার আছে বর্তমান সরকারের। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দুর্নীতি থেকে কিভাবে বেরোনো, কিভাবে এর পথ কিভাবে রয়েছে, এবং সেটা আপনি যদি আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করেন, কিভাবে আমরা এই দুর্নীতি থেকে বেরিয়ে আসব? সেই জন্য আমরা দেখছি অভয়ার মৃত্যু নিয়ে আজকে গণ আন্দোলন গোটা ভারতবর্ষ তথা বাংলা তো আছেই। দুর্নীতি রোধে আপনার যদি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ থাকে সেটা বলতে পারেন। একমাত্র দরকার হচ্ছে আমাদের মানুষের সংস্কার, সুসংস্কার। যদি যতক্ষণ না সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো, সমাজ থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র, আর এই মানুষের মধ্যে যদি সংস্কার না আনতে পারি আমরা, আর এই পরিবর্তন করা আমার মনে হয় খুবই শক্ত আছে। সেই জন্য প্রত্যেক মানুষের আর একটু রাষ্ট্রবাদী হওয়া দরকার আছে, আর সেই আজকে রাষ্ট্রের জন্য ভাবা। আজকে আমরা এই মানে যেটা শোনা আর কি, আমার যারা আমাদের দাদু ঠাকুমা ছিলেন, আমাদের পূর্বতন যারা প্রজন্ম ছিলেন, তারা বারবার তাদের যে সংস্কার, আজকে সেই সংস্কারের তিলমাত্র নেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত, আজকে আমি আজ একটা ফেসবুকে দেখছিলাম, এক গৃহবধূ লিখেছেন বর্তমান সমাজ থেকে তিনি চাচ্ছেন যে আমরা থাকবো আমাদের মতন করে, এই সমাজ ব্যবস্থায় আমরা থাকবো না, তাদের যদি না ভালো লাগে যেন আমাদেরকে যেন না তাকায়। আজকে ফেসবুকে দেখছিলাম, এইটাকে পরিবর্তন যদি আমরা করতে না পারি, আর এই বর্তমান এই অবস্থাতে কোনোভাবেই কিছু আমরা পরিবর্তন করতে পারবো না। সেই জন্য আসল দরকার মানুষের সুসংস্কার, রাষ্ট্রীয় চরিত্র, এটাও বদল হওয়ার দরকার আছে। মানে এর আগে যদি অনেকগুলো ভোট নির্বাচনকে আমরা দেখবো যে নির্বাচনের পরেই লেগে থাকে ভোট পরবর্তী হিংসা। এই ভোট পরবর্তী হিংসার দায় রাজনৈতিক দলগুলির, নাকি প্রশাসনের, নাকি নাকি আপনার কমিশনের, কি বলবেন? 19 সাল লোকসভা নির্বাচন, 21 সাল বিধানসভা নির্বাচন, যেটুকু আমি দেখেছি, আর তারপরে 24-এর লোকসভা, তারপরে এলো আমাদের এই উপনির্বাচন।
এই ক্ষেত্রে সবার ধারণা হয়ে গেছে উপনির্বাচন মানে বর্তমান শাসক দল ওই ভোট তারাই নেবে, কিভাবে নেবে, আর তারা সেটা জোর করে আদায় করে নেবে। এটা যেন আমাদের বিশেষ করে বাংলাতে, আপনি একটু বাংলার বাইরে যান, আমিও অনেকবার বাইরে বিভিন্ন নির্বাচনে ছিলাম, আমি একবার কর্ণাটকে ছিলাম, নির্বাচন ছিল বিধানসভা, বুঝতে পারলাম না যে একটা নির্বাচন হয়ে গেল। আর ঠিক যখন বাংলায় ফিরে এলাম, এখানে তখন কি চলছে, রক্ত নদীর স্রোত চলছে। কি হয়েছে না, নির্বাচন হয়েছে, সেই জন্য একটা নির্বাচন কেন্দ্রে দুটো মানুষ মারা যাবে না, এটা নিয়ে নির্বাচন হয় না এইভাবে। সেই জন্য আমার মনে হয় এই যে উপনির্বাচন হয়েছে, এক্ষেত্রেও আমি গতকালই নিউজে দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওই একই ঘটনা, যেই এটার আমাদের যে একটা ওই নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা, এটা এখনো অব্যাহত আছে। এর থেকে বেরিয়ে আসতে গেলে সমস্ত রাজনৈতিক দলকেও মানে এইটা শপথ নিতে হবে, আগামী দিনে আমরা কিভাবে এটাকে আমরা বন্ধ করতে পারবো। তো একমাত্র পারে বর্তমান শাসক দল, তার প্রশাসন আর নির্বাচন। তার মানে এখানে আপনি প্রশাসনের একটা বড় দায় দেখতে পাচ্ছেন। একদম সম্পূর্ণটাই আমার তো মনে হয় প্রশাসনের দায়। আর যে নির্বাচন কমিশনার থাকেন ওনারাও যেন আর ওনাদের দ্বারা কিছু প্রভাবিত হয়ে যান, আমার যেটুকু মনে হয়। আমি আবার মনে আছে টিএন সেশন যখন অনেক বছর আগে, উনি তখন ভারতবর্ষের নির্বাচন কমিশনার ছিলেন, উনি এক জায়গায় বলেছিলেন আমার যদি কথা মান্যতা না দেওয়া হয় আমি এই পদত্যাগ করবো, আমি গ্রামে গিয়ে কৃষি কাজ করে খাবো, তো আমি আমার আইন থেকে এক পা নড়বো না। টিএন সেশন বলেছিলেন, আমার কথা খুব মনে পড়ে এখন আজকে। আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে, এই যে ভোট পরবর্তী হিংসা রাজ্যের যে রাজনৈতিক যে মূল ভিত্তি সেটা কি নষ্ট করে দিচ্ছে, ভিত্তিটা কি নষ্ট করে দিচ্ছে? একদম একদম, মানে আমার যেটুকু মনে হয়। আর আমি এই পাশে গণতন্ত্রের যে একটা মূল গণতন্ত্র যেটা মূল, যেটা গণতন্ত্রের যেটা, সেটাকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্রকে আমরা হত্যা করছি, সেই করার সুযোগ আমরা করে দিচ্ছি। বর্তমান সরকার, তার প্রশাসন সেটা তার টুটি টিপে ধরে আছে। আজ উপনির্বাচন মানে আমাদের সরকার, আমাদের প্রশাসন, ওই সিট ওই ভোট আমাদের, যেভাবে হোক যে নতুন উপকরণ এই ভোট আমরা নেবই। এটা হচ্ছে যেন একটা রীতিনীতি হয়ে দাঁড়িয়ে গেছে। এর থেকে কীভাবে বেরিয়ে আসবো, বেরিয়ে আসতে আমরা পারবো, আমারও ঠিক এই উত্তর আমারও জানা নেই। এই ভোটের সময় আমরা দেখি ভোটের সময় যে রাজনৈতিক সুরক্ষা, অর্থাৎ অনেক মানুষ ভোট দিতে যেতে চান না এই সুরক্ষিত না থাকার কারণে, এটাকে কিভাবে দেখছেন? মানে কি কি পদক্ষেপ নিলে এই সুরক্ষার দিকটাকে সুনিশ্চিত করা যাবে? এটা একমাত্র পারে নির্বাচন কমিশনার আর যেই রাজ্যে ভোট হবে সে রাজ্যের প্রশাসন, একমাত্র তারাই এটাকে বন্ধ করতে পারে। আজকে সাধারণ মানুষ যারা, আমরা জানি ভারতবর্ষের 70% মানুষ কৃষি প্রধান দেশেতে, আর সবাই গ্রামের দিকে বাস করে। আর তারা সাধারণ মানুষ, তারা একদম মানে জানে দিন আনে দিন খায়, কৃষিকাজ করে, তারা এই ভোট আস্তে আস্তে মানুষ ওই ভোট বিমুখ হয়ে যাচ্ছে। ভোট, আর যেটা আমাদের গণতন্ত্রের প্রথম অধিকার, আমরা ভোট দেব, সেটা থেকে আমাদেরকে আর পিছিয়ে আসতে বাধ্য করছে এই বর্তমান শাসক দল। ভোটের সময় এই হিংসা রোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমার মনে হয় কিছু কিছু মানুষ এলাকায় থাকেন আর সবাই জানেন ওই এলাকাতে ওনার ভোট বাপরে থাকা যাবে না, ওই ধরনের বিশেষ বিশেষ মানুষকে চিহ্নিতকরণ করে, আর যদি প্রশাসন মনে করে, আর এটাই সহজেই বন্ধ করতে পারে, একমাত্র পারে এটা প্রশাসন। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশ কিন্তু বাড়ছে। এর ফলে কি হচ্ছে, রাজ্যে একটা ডামাডোল সৃষ্টি হচ্ছে। অনেকেই দাবি করছে, বিরোধী দলগুলো দাবি করছে যে এই অনুপ্রবেশের মূল কারণ ভোট, অর্থাৎ সরকার তাদের ভোট ব্যাংকে রাজনীতি করছে। এটা কিভাবে দেখছে? ঠিক তাই। বর্তমান যে শাসক দল আছেন আমাদের বাংলাতে, আর তাদের এটা এই ইস্যু করে তারা চাচ্ছে কিছু আমাদের ভোট ব্যাংক বাড়াবো আমরা। এটা তো এই অনুপ্রবেশ সমস্যা তো আজকের নয়, মানে আজ 1947 সাল থেকে, আর তখন থেকে এই অনুপ্রবেশ সমস্যা হয়ে আসছে। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার অনেক চেষ্টা করে আর এটাকে রদ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের বাংলার শাসক দল ওনারা কি করছেন, ওনাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য আর এই অনুপ্রবেশকে আর ব্যক্তিগত নিজেদের কাজে লাগানোর জন্য, আর এটা ওদের প্রশাসন সহায়তা করছে। আর এই অনুপ্রবেশ, তারা দেশের কথা ভাবছে না, তাদের রাজ্যের কথা ভাবছে না, যে আমার দেশ কোথায় থাকবে, দেশের মানুষ কিভাবে আর এই জায়গায় সুন্দরভাবে তারা দিন যাপন করতে পারবে, সেই জায়গা থেকে তারা প্রশাসন তারা ভাবছে না। তারা শুধু ভাবছে নিজেদের স্বার্থ, নিজেদের গদি, সব কিছু নিজের জন্য তারা এই অনুপ্রবেশ, তারা, আমার তো মনে হয় এটা কৃত্রিমভাবে এটাকে তৈরি করা হচ্ছে, তারা এই সরকার উৎসাহ দিচ্ছে আর এই অনুপ্রবেশ ঘটানোর জন্য।
একটা প্রশ্ন যেটা হচ্ছে, এই যে অনুপ্রবেশের কারণে রাজ্যের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির কি পরিবর্তন ঘটছে? স্বাভাবিক আছে, রাজনৈতিক পরিবর্তন তো ঘটছেই। আর অর্থনৈতিক সমস্যার আজকে এত বেকারত্ব কেন? আজকে অনুপ্রবেশ যারা, হয়তো আমি বলছি প্রতিদিন আমাদের বাংলাতে 500 জন করে অনুপ্রবেশ হয়, তাদেরকে আমরা এখানকার স্থায়ী বাসিন্দার, আমরা এই বর্তমান সরকার তাদেরকে স্থায়ী বাসিন্দার জন্য যা করার প্রয়োজন, আধার কার্ড থেকে আরম্ভ করে, নির্বাচনী কার্ড থেকে আরম্ভ করে, রেশন কার্ড থেকে আরম্ভ করে সব সরকার তাদের ব্যবস্থা করছে। সঙ্গে সঙ্গে কি আছে, আমাদের এই জনসংখ্যার এই বৃদ্ধির হার আজকে কখন, আমার মনে হয় 2011 সালের পরে আর আমাদের সেন্সাস এখনো তৈরি হয়নি। আচ্ছা, এই রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলছে যে অনুপ্রবেশ নিয়ে ভোট রাজনীতি চলছে, এটাকে আপনি কতটা ইতিবাচক, মানে কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন? একদম, বর্তমান সরকার, বর্তমান শাসক দল বিশেষ করে বাংলাতে অনুপ্রবেশকে একদম রাজনৈতিকভাবেই তারা এই কাজটা তারা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ, এটা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কতটা সমন্বয় থাকা উচিত বলে মনে করেন? আজকে কেন্দ্রীয় যে আমাদের ডিফেন্সের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা প্রত্যেক রাজ্যের, বিশেষ করে আমাদের যে যেগুলো সীমান্তবর্তী রাজ্য আছে, বাংলা তো আমাদের সীমান্তবর্তী রাজ্য আছে, আর এই যেই সীমান্তে কেন্দ্রীয় আর ওই বিএসএফ জওয়ান থাকে, সেখানে সেই রাজ্যের যে শাসক দল তাদের সাথে সমন্বয় তো 100% হওয়া উচিত আছে। কিন্তু এখানে দেখি কি, আমরা বাংলায় দেখি আজকে আর বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের নামে আর ওদেরকে দোষারোপ করছে, ওদের জন্য এই সমস্যা হয়েছে। কিন্তু ওদের সমন্বয় যদি না থাকে, একটা অনুবর্তী একটা অর্থাৎ আপনার সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করার দায়িত্ব তো যেমন এই রাজ্য সরকারের, ঠিক তেমন দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদি সমন্বয় থাকলে তবে তো ওই জায়গা রক্ষা করতে পারবো। সেই দায়িত্বটার সেই বোধ ওখান থেকে যারা কেন্দ্রীয় সরকারের, এখানে সরকারের যে আমাদের সরকার ফোর্স থাকে, তারা পুরো বর্তমান সেই শাসক দলের সাথে তারা কিছু দু একজন অফিসার যুক্ত হয়ে গিয়ে তারা এই কুকর্ম কাজগুলো করে। আচ্ছা, এই অনুপ্রবেশের ফলে রাজ্যের যে স্থানীয় বাসিন্দা, তাদের কি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কি মনে হয়? সমস্যা তো স্বাভাবিক আছে, সেখানে ওরা অনুপ্রবেশ, আমার গ্রামে বাস করে 5000 মানুষ, একটা আমি সীমান্তবর্তী গ্রাম, সেখানে যদি সেই গ্রামে যদি 1000 মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, সেই গ্রামের অস্থিরতার সৃষ্টি হবেই। সেই গ্রামের অর্থনৈতিক অবস্থার অবনতি হবে, উন্নতি তো হবে না। একবারে সীমান্ত অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করেন, এদের জন্য, এদের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার যেটুকু মনে হয়, কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এই বর্তমান সেই সীমান্তবর্তী এলাকার যে রাজ্য থাকে, সেই সরকারের সাথে কথা বলে, আর একদম যাতে ওখানে কোনো আপোষ নেই। ওই জায়গাতে যেমন ভাবে নিয়ম সিস্টেম তৈরি করা হয়েছে, সেখানে কোনো আপোষ চলবে না। ওই জায়গা থেকে একমাত্র পদক্ষেপ নিতে পারবে কেন্দ্রীয় সরকার, যদি নিতে পারে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে আমার মনে হয় এটা অনেকটা সমাধান হতে পারে। বাংলার সব থেকে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা। এই বেকারত্বের সমস্যা শুধুমাত্র কোনো রাজনৈতিক ইস্যু তৈরি হচ্ছে, নাকি বলা হচ্ছে বাংলার অর্থনৈতিক সংকট? আমার তো মনে হয় এই বর্তমান সরকার আর কিভাবে এই বাংলাকে বেকারত্ব ভরিয়ে দেবো, সেই নিয়েই সরকার মনে হচ্ছে, আমার প্রতিজ্ঞা ওরা মনে হয় এই সরকারের তারা আসন গ্রহণ করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি, আর প্রথম উনি শুরু করেছিলেন যেটা আন্দোলন, টাটা থেকে, ন্যানো থেকে, সিঙ্গুর থেকে তুলে দিয়ে বেকারত্ব ওখান থেকে উনি শুরু করেছেন, ওটা তার শুরু ইস্যু। তারপর থেকে আস্তে আস্তে কি হচ্ছে, বাংলাতে সব শিল্প তো কেউ নতুনভাবে আসছে না, বড় সমস্ত শিল্পগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর আগেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে বারবার বিদেশে যেতে, শিল্প বিনিয়োগ টানার জন্য, কতটা সার্থক মনে হচ্ছে? ওইটাকে উনি মানুষকে, যুব সমাজকে, বর্তমান সমাজকে আর মানুষজনের কাছে আর নিজেকে একটু বড় হতে চান যে আমি এর জন্য কতটা কর্তব্য পরায়ণ, এই যাতে আমার সরকারকে আর যুব সমাজকে সঠিক দিশা দেওয়ার জন্য, আর যাতে বেকারত্ব মানে আস্তে আস্তে কমে যায়, তার জন্য উনি মানুষকে দেখান। আমার তো এইটুকুই মনে হয়। আচ্ছা, বেকারত্ব নিয়ে রাজ্য সরকারের প্রচেষ্টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটার মূল্যায়ন তো আমার তো মনে হয় -0, কোনো কিছু মূল্যায়ন নেই। মানুষ হাসে, অনেক মানুষ হাসে,
অনেক একটা হাস্যকর বিষয় একটা। আমাদের বর্তমান সরকার বেকারত্বের জন্য এই কাজ করেছেন এমন কোনো কিছু উপমা কিচ্ছু নেই। আমার যেটুকু মনে হয় এটার সমাধান করতে গেলে একমাত্র উপায় বর্তমান সরকারকে আগে তাদের দেশকে ভালোবাসতে হবে। তথাপি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে এটা আমার নিজের বাংলা, সেই সোনার বাংলাকে যেন আবার সেই সোনার ফসল যে আছে না, সেই রবি ঠাকুরের কথা মতো সেইটাকে আবার সেই ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হতে হবে। যদি মানসিকতা না পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী হন, কখনোই দেশ আমাদের এই জায়গায় পৌঁছাতে পারবে না। আজকে একটু আপনাকে থামাচ্ছি, সরকারি চাকরির ক্ষেত্রে এই যে কেলেঙ্কারি, মানে শিক্ষক কেলেঙ্কারি, এটা কি কোনো মানে কোনো অংশে এই শিক্ষিত যুবকদের বেকারত্বের একটা মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে না? আজকে 2011 সালের পর থেকে আমার মনে হয় কোনো এসএসসি হয়নি, পরীক্ষার যে চাকরির মাধ্যম 15 সাল থেকে আবার নিয়োগ তো বন্ধই আছে। প্রাথমিকভাবে আমার মনে হয় এখন এই মুহূর্তে সরকারি স্কুলের যদি শিক্ষক নিয়োগ করতে হয়, মনে হয় 3 থেকে 4 লক্ষ আর শিক্ষক দিলে মনে হয় অনেকটা পূর্ণ হবে। আমার মনে হয় সম্পূর্ণ হবে না, কিন্তু সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যে কর্মসংস্থানে শিল্প বিনিয়োগের কি যথেষ্ট হচ্ছে বলে মনে করছে? দেখতেই পাচ্ছি না কোথায় শিল্প। যেখানে টাটা সিঙ্গুর থেকে চলে যাবার পর টাটা মুখ ফিরিয়েছে বলা হয়। অনেক সময় মুখ্যমন্ত্রী বলেন শিল্প সম্মেলন করেন, সেটা কতটা ইতিবাচক? শিল্প সম্মেলন উনি তো করতেই থাকেন, উনি করেন, কিন্তু ইতিবাচক আর না সেটা কি নেতিবাচক সমস্ত বাংলার মানুষ জানে। তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য কি কি নীতি নেওয়া যেতে পারে বলে মনে হয়? একদম শেষ প্রশ্ন। একমাত্র প্রথম যেটা আমাদের হওয়া উচিত, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। জনসংখ্যার যে হার যেভাবে বাড়ছে সেইটাকে আমাদের একটা জায়গায় নির্দিষ্ট করতে হবে। আর তারপরে শিল্প, কৃষিতে সবেতেই আর তার জন্য কৃত্রিম উপযুক্ত টেকনোলজি দিয়ে আর তার সেই ব্যবস্থা রাখলে অনেকটা হয়তো সমাধান হতে পারে প্রথম। কিন্তু আর আমার যেটুকু মনে হয়, আর এই বেকারত্বকে করতে গেলে আর অনুপ্রবেশটাও এর সাথে কিন্তু একটা মানে জুড়ে যাচ্ছে, কারণ জনসংখ্যা যে হারে বৃদ্ধি হচ্ছে আর ওই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। বাংলার মানুষ চাচ্ছে যে আমরা আজকে পরিবার প্রবর্ধন আমরা বলছি, পরিবারে মানে একটার বেশি দুটোর বেশি 3টে নয়, কিন্তু সেখানে আমরা বাংলার গোটা ভারতবর্ষের 1 শ্রেণীর মানুষ তাদের মধ্যে ওই ব্যবস্থাই নেই। সন্তান আজকে আমরা চাচ্ছি একটা বা দুটো সন্তান হোক, কিন্তু এক বিশেষ শ্রেণীর মানুষ তারা ওটার দিকে লক্ষ্য রেখে তারা তো 10, 12, 15, 20 সন্তান নিয়ে তারা আর চাচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু রাজনৈতিক আর মানে কিছু আমার মনে হয় কুঅভিসন্ধি আমি দেখতে পাচ্ছি। বেকারত্বের কারণে একটা আপনি বলতে পারেন যে জনসংখ্যা বৃদ্ধির একটা মূল কারণ, একটা জনসংখ্যা বৃদ্ধির একটা মূল কারণ আছে। এখানে আইন প্রণয়ন করা খুব জরুরি এবং একদম খুবই জরুরি আছে। আমার তো মনে হয় কিছু রাজ্যে মনে হচ্ছে ওটা ব্যবস্থা করা হয়েছে। এই জন্ম নিয়ন্ত্রণ এই অবস্থা না এলে সে সরকারি সমস্ত কাজ থেকে বঞ্চিত হবে, আর ওই ধরনের পদক্ষেপ নিতে হবে বর্তমানে আমাদের এই বাংলা সরকারকে, আর তথা কেন্দ্রীয় সরকারকেও। আর এই আইন প্রণয়ন করে এটাকে না করতে পারলে আর আমাদেরকে এটা ভুগতেই হবে। একদম। আমরা এতক্ষণ ধরে শুনলাম রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ, শিক্ষক আমাদের সাথে ছিলেন। তার কাছ থেকে আমরা শুনলাম বিভিন্ন বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করলেন এবং যে পরিস্থিতি, যে সিচুয়েশনগুলো আমাদের সম্মুখীন হতে হচ্ছে, বাস্তব যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হতে হচ্ছে, অনুপ্রবেশ থেকে শুরু করে যে বিভিন্ন ইস্যু, অর্থাৎ নারী সুরক্ষা, বেকারত্ব, সে সমস্ত বিষয় নিয়ে তিনি বিশ্লেষণ করলেন। নমস্কার, ধন্যবাদ আপনাকে। নমস্কার।